হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা সংবিধান সংশোধন সম্পর্কে জানব। এর আগে আমরা বিভিন্ন সময় জেনে এসেছি যে কোনো কোনো বিষয়ে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে, সংবিধান পরিবর্তনের মাধ্যমে আমাদের সংবিধানে এনেছি, বা আমরা জেনেছি যে সংবিধান পরিবর্তন বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানকে বাস্তব সময়ের সাপেক্ষে রাখতে গেলে আমাদের সংবিধান সংশোধন করার প্রয়োজন হয়, কারণ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ, পরিস্থিতি সেটা পাল্টে যায়। সুতরাং সেটা যুগোপযোগী হওয়ার জন্য, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা হওয়ার জন্য সংবিধান পরিবর্তন করার প্রয়োজন আছে। তো আমাদের সংবিধানে কিভাবে পরিবর্তন হতে পারে সেই সম্পর্কেও বলা আছে, থাকাটা স্বাভাবিক, কারণ হঠাৎ করে তো সংবিধান পরিবর্তন করে দেওয়া যায় না, বা সেটা দেশের পক্ষে ক্ষতিকারক। কিভাবে, কোন পদ্ধতিতে সংবিধান পরিবর্তন করা যায়, বা কোন জায়গাটা খুব সহজে পরিবর্তন করা যায়, কোন জায়গাটা চট করে পরিবর্তন করা যায় না, সেটা আমরা জানবো। এর আগের দিন আমরা বেসিক স্ট্রাকচার, সংবিধানের মূলগত কাঠামো সম্পর্কে জেনেছি, এবং সেটাও জেনেছি যে সেটা পরিবর্তন করা যায় না। তো বাকি যে পোর্শনগুলো রয়েছে, পার্লামেন্টের পুরো ক্ষমতা আছে সংবিধান পরিবর্তন করার। যে কোনো জায়গা সংবিধানের যেটাই আমরা যুগোপযোগী বলে মনে করব না, সেটা আর থাকার প্রয়োজন নেই বলে মনে করব, সেইগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, সেগুলোকে আমরা পাল্টে দিতে পারি। তো যেটাকে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, সংবিধানের সংশোধন। কি পদ্ধতিতে সংশোধন হয়, কিভাবে হয়, সেটা দেখব। আমাদের যে সংবিধান, আমরা বলতে পারি এটা পরিবর্তন করা খুব বেশি কঠিন নয়, আবার খুব একটা সহজও নয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নাইদার ফ্লেক্সিবল নর রিজিড বাট আ সিনথেসিস অফ বোথ। একটা মিশ্রণ বলা যেতে পারে, কারণ কিছু অংশ খুব সহজে পাল্টে দেওয়া যায়, আবার কিছু অংশ খুব সহজে পাল্টানো যায় না। খুব সহজে পাল্টে দেওয়া যায় এরকম উদাহরণ কিন্তু আমরা পড়েছি। একটু মনে করার চেষ্টা করুন, বা একটু কেউ বলুন খুব সহজে পরিবর্তন করে দেওয়া যায় কোন অংশটা, বা কি পরিবর্তন করে যায়, খুব সহজে পরিবর্তন করে দেওয়া যায়, পার্লামেন্ট মনে করলো সেটা চট করে পাল্টে দিতে পারে। এটা কিন্তু আমরা পড়েছি উদাহরণে, গতকালও আমরা পড়েছি। নতুন রাজ্য গঠন নতুন রাজ্য এগুলো। গঠন, একদম। নতুন রাজ্য তৈরি করতে গেলে বা তার নাম পরিবর্তন করতে গেলে চট করে সেটা করে দেওয়া যায়, যেটাকে আমরা বলি সিম্পল মেজরিটি। আমি আসবো মেজরিটিগুলোতে, কি ধরনের মেজরিটি লাগে সেটাতে আসবো, বা বিষয়টাতে আমি আসবো। একদমই প্রথম থেকে শুরু করব। আর্টিকেল 368, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 368 সংবিধান সংশোধনের বিষয় বলে থাকে, যেটা রয়েছে পার্ট 20-তে। আর্টিকেল 368 পার্ট 20 সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বলে থাকে। আর গতকাল যেটা আমরা পড়লাম যে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলাতে যেটা রায় হয়েছিল যে বেসিক স্ট্রাকচার পাল্টানো যাবে না, বাদ দিয়ে পার্লামেন্টের পুরো ক্ষমতা আছে, সংবিধানে যা ইচ্ছা যে কোনো জায়গা যেমন ইচ্ছা সে পাল্টাতে পারে। পাল্টানো মানে সেটা শুধু বাদ দেওয়া নয়, সেটা পরিবর্তন করা, পরিবর্ধন করা, পরিমার্জন করা, পাল্টে দেওয়া কোনো কিছু স্পেসিফিক বিষয়, সেটা করতে পারে পার্লামেন্ট। পরিবর্তন মানে শুধুমাত্র কেটে বাদ দিয়ে দেয়া, শুধু সেটা নয়, নতুন কিছু আনা, বা কিছুটা ভাষা পরিবর্তন করে দেয়া, সেই সমস্ত জিনিসও পার্লামেন্ট করতে পারে। তো অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা কি রয়েছে, পদ্ধতি কি রয়েছে? যখনই সংবিধানের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন যে কোনো হাউসে, যে কোনো কক্ষে বিল আনতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কক্ষে বিল আনতে হয়। বিষয়টা কি? আমরা জানি পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে, নিম্ন কক্ষে বলা হয় লোকসভা,
যাদেরকে আমরা সরাসরি ভোট দিচ্ছি লোকসভার ভোটে, সেই 550 জন, তাদের সারা দেশ নির্বাচন করে পাঠাচ্ছে, সারা দেশ থেকে তারা গিয়ে লোকসভাতে বসে। আমরা এটাকে বলি নিম্নকক্ষ। আর উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, যেখানে 250 জন মেম্বার থাকেন। সরাসরি মানুষের ভোটে এরা যান না, এরা ইনডাইরেক্টলি ভোটে যান রাজ্যসভাতে। এটা হচ্ছে উচ্চকক্ষ। তো এই দুটো কক্ষতেই যে কোনো জায়গাতে, যে কোনো কক্ষে কোনো একটা বিল উপস্থাপন করতে হয়, যে আমরা সংবিধানের ওই জায়গাটা পাল্টাতে চাই। রাজ্যসভাতেও করা যেতে পারে প্রথমে, আবার লোকসভাতেও করা যেতে পারে প্রথমে, যে কোনো জায়গাতে উপস্থাপন করা হলো। এবং এই যে সংবিধান পরিবর্তনের জন্য যে বিল, সেটা শুধুমাত্র পার্লামেন্টেই আনা যায়, লোকসভা রাজ্যসভাতেই আনা যায়। কোনো রাজ্যের যে বিধানসভা হয়, রাজ্যের কোনো বিধানসভাতে এটা তোলা হবে না। প্রথমে এটা কখনোই আসবে না, রাজ্য বিধানসভাতে আসবে না। আসবে কোথায়? হয় রাজ্যসভাতে, নয় লোকসভাতে। এই এবং এই বিল উপস্থাপন করতে গেলে সংবিধান সংশোধনের যে বিল, সংবিধান সংশোধন বিল, এই বিল উপস্থাপন করতে গেলে রাষ্ট্রপতির কোনো অনুমতির প্রয়োজন হয় না। আবার এটা যারা সরকারে আছেন তাদের যে মিনিস্টার রয়েছে তারা উপস্থাপন করতে পারেন, অথবা পার্লামেন্টের যে কোনো সদস্যই এটা আনতে পারেন। এরকম নয় যে যারা সরকারে আছেন শুধুমাত্র তারাই বিলটা আনবেন। এখানে এই যে 550 জন যে সদস্য, এর মধ্যে সরকারের যারা তারা আছেন, অন্য অন্য দলের যারা জিতে এসেছেন সকলে আছেন, তাদের মধ্যে যে কেউ উপস্থাপন করতে পারেন। সরকারের কোনো মিনিস্টার উপস্থাপন করতে পারেন, বা কোনো প্রাইভেট মেম্বার, মিনিস্টার ছাড়া যারা মেম্বার তাদেরকে প্রাইভেট মেম্বার বলা হয়, তারাও বিলটাকে আনতে পারেন। এই যে সংবিধান সংশোধন বিল, পাল্টানোর যে বিল, তারা আনতে পারেন। এবং এই বিলটা আনার পর, উপস্থাপন হওয়ার পর, এটাকে কিভাবে পাশ হতে হয়? এটাকে পাশ হতে হয় স্পেশাল মেজরিটিতে। স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটিটা কি? বিশেষ ধরনের মেজরিটি। মেজরিটি মানে কি? মেজরিটি মানে যারা সদস্য আছেন তাদের অধিকাংশ এই বিলটাকে সম্মতি দিচ্ছেন, অর্থাৎ তারা ভোট দিচ্ছেন যে পক্ষে, বিলটার পক্ষে, যে হ্যাঁ এটা আনা হোক, এটা করা হোক। তো স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি মানে হচ্ছে, ধরা যাক লোকসভাতে 550 জন আছেন। স্পেশাল মেজরিটি মানে দুটো জিনিস মানতে হয়, দুটো শর্ত মানলে তবে স্পেশাল মেজরিটি হয়। এক নাম্বার হচ্ছে, যেদিন বিলটা উপস্থাপন হচ্ছে, কোনো একটা পার্টিকুলার দিনে বিলটা উপস্থাপিত হয়, এবং সেই দিন যারা উপস্থিত থাকেন, যেদিন বিলটা উপস্থাপন করা হলো সেদিন যারা উপস্থিত আছেন, সকলে তো সব দিন উপস্থিত থাকেন না। 550 জন একসাথে সবাই লোকসভাতে যান না, বা রাজ্যসভাতেও যান না 250 জন একসাথে। সেদিন যারা উপস্থিত আছেন তাদের 2/3, 2/3, 2/3 মেম্বারদের ভোট পেতে হয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে টোটাল স্ট্রেংথ, অর্থাৎ এই 550 জন, বা রাজ্যসভাতে হলে 200-250 জন, এদের অর্ধেক ভোট পেতে হবে। এই দুটো শর্ত মানলে তবে স্পেশাল মেজরিটি হলো। অর্থাৎ এই বিলটাকে এতটা সংখ্যায় ভোট পেতে হবে যেটা কিনা এর অর্ধেক দাঁড়াচ্ছে। আবার যতজন সেদিন আছেন তার মধ্যে তার 2/3 জন এদেরকে ভোট দিতে হচ্ছে, তবে বিলটা পাস হচ্ছে। ব্যাপারটা কিরকম? ধরা যাক কোনো একদিন উপস্থিত আছেন 300 জন, ধরে নেওয়া হচ্ছে সেদিন উপস্থিত আছেন 300 জন। অর্থাৎ এখানে তাহলে এর 2/3 হতে গেলে
কতজন হবে তাহলে 200 জন, অর্থাৎ 200 জনকে ভোট দিতেই হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যতজন মোট সদস্য তার অর্ধেক হতে হবে। অর্ধেক হচ্ছে কি? অর্ধেক হচ্ছে না, 275 হতে হতো, তবে অর্ধেক হতো। তো এখানে তাহলে বিলটা ফেল হয়ে যাবে, পাশ হলো না। এই দুটো শর্তই মানতে হবে, অর্ধেক প্লাস 2/3। এখানে যদি 300 জনই ভোট দিয়ে দিত তাহলে হতো, বা ধরা যাক 275 জনের যদি বেশি ভোট হতো তাহলে হয়ে যেত বিলটা পাস। তো এইটা হচ্ছে স্পেশাল মেজরিটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার এখানটা আরেকবার রিভাইজ করুন। কোনটা? স্পেশাল মেজরিটিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বলা হচ্ছে যে কোন, ধরা যাক আমি রাজ্যসভা দিয়ে আরেকটা বলছি, ধরা যাক রাজ্যসভার 200-250 জন মেম্বার রয়েছেন, ঠিক আছে, 250 জন মেম্বার রয়েছেন, তাহলে বিলটা পাস হতে হচ্ছে স্পেশাল মেজরিটিতে। যেদিন উপস্থিত আছেন যারা, তার 2/3 ভোট পেতে হচ্ছে। কি বলছি বোঝা গেল? সেদিনকার 2/3 ভোট যারা ভোট দিচ্ছেন, আর অর্ধেকের বেশি, অর্থাৎ 250 মানে এখানে 125 জনের বেশি ভোট এখানে পেতেই হবে, প্লাস সেদিন যতজন উপস্থিত আছেন তার 2/3, ধরা যাক সেদিন 150 জন আছেন, ধরা যাক সেদিন 150 জন আছেন, 150 জন আছেন, এর 2/3 ভোট পেতে হবে, ঠিক আছে। তাহলে 100টা ভোট পেতেই হচ্ছে, আবার এখানে 125টা ভোট পেতেই হচ্ছে, অর্থাৎ টোটালে 125-এর ভোট তো পেতেই হচ্ছে, মানে 125 পার করলে তবে এখানে পাস হবে, অ্যাটলিস্ট 125 পার করতেই হবে, কারণ তবে অর্ধেক শর্তটা পার হচ্ছে। আবার সেদিনকার যে নিয়ম, সেখানে 100 জন পেতেই হচ্ছে। এবার এখানে 100 জনের বেশি পেলেই শুধুমাত্র হচ্ছে না, 125 জনের বেশি পেতে হচ্ছে। কি বলছি বোঝা গেল? এখানে 150 জন উপস্থিত ছিলেন বলে তাই, এখানে যদি বেশি উপস্থিত থাকতেন তাহলে এই সংখ্যাটা আরো বাড়তে পারতো, 125-এর পার হয়ে চলে যেতে পারতো। বোঝা গেল? আচ্ছা। এই দুটো শর্ত মানতে হবে, তবে সেখানে বিলটা পাস হবে। এটা হচ্ছে স্পেশাল মেজরিটি, এটা এত সহজ নয়। আমরা সংবিধানের প্রণেতারা যা লিখে গেছেন সেইটাকে পাল্টে দেব, এত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। যারা যদি একটা পার্টি, এই জন্য কি বলা হয়, যাদের ভোট প্রচুর হয়, ধরা যাক 2019-এ কেন্দ্রে ক্ষমতায় বিজেপি এসেছিল এবং সেখানে দেখা গেল 300-রও বেশি তারা সিট পেয়েছে। এখন 300-র বেশি সিট পার মানে কি? 300-র বেশি সিট পার মানে হচ্ছে এই যে স্পেশাল মেজরিটির যে শর্তটা, এই যে 550-এর অর্ধেক হতে হবে, এটা তো অটোমেটিক্যালি হয়ে গেল। যখন বিল পাশ করাতে হবে তারা শুধু তাদের যে সদস্য আছে তাদেরকে বলে দিল তোমরা সবাই আসো, আমরা আর কোনো দলকে চাই না, তারা আমাদের পাশে থাকুক না থাকুক, আমরা বিলটা পাশ করাবো, অটোমেটিক পাশ হয়ে যাবে। কারণ 300 জন এদিক থেকেও হয়ে যাচ্ছে, এদিক থেকেও হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে স্পেশাল মেজরিটি ব্যাপারটা। এবার যেটা কোয়ালিশন গভর্নমেন্ট, যেখানে বিভিন্ন পার্টি মিক্সড আছে, একটা সরকার চালাচ্ছে, অনেক পার্টির বিভিন্ন তারা সহযোগিতা করে, তারা জোটবদ্ধ হয়ে জোট করে জোট সরকার চলছে। জোট সরকারে কি হয়, একটা দল বলল ঠিক আছে এটা আমরা আনবো, এই বিলটা আনতে চাইছে, আর একটা দল তারাও সরকারে আছে, জোট সরকারে আছে, তারা বলছে যে আমাদের এই বিলটা পছন্দ নয়। ঠিক যেটা হয়েছিল পরমাণু চুক্তির ক্ষেত্রে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি হচ্ছে, সেই সময় কংগ্রেস সরকার থেকে সমর্থনই তুলে নিয়েছিল সিপিআইএম, কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, সমর্থন ছিল, এদের সমর্থনটা তুলে নিল। তখন কিন্তু বিল চট করে পাশ হওয়া মুশকিল আছে, অন্য দল যদি তখন তা বিল মানে ভোট দেয় তাহলে মেবি হতেও পারে। যেমন ধরা যাক আমি একটা বলছি, কাশ্মীরে যখন 370 ধারা তুলে দেওয়া হয়, সেটা সংবিধান সংশোধন বিল ছিল, স্পেশাল মেজরিটির প্রয়োজন ছিল। সেখানে কি হলো, সেখানে দেখা গেল যে অরবিন্দ কেজরিওয়াল তার দল কিন্তু এটা সমর্থন করেছিল, মানে
আমি বলছি তারা সরকারে নেই, কিন্তু মেবি তারা ভোট দিচ্ছে, সেই দল সেখানে আসছে। কোনো কোনো বিলের ক্ষেত্রে তারা দিয়ে থাকে, তাদের যদি সমর্থন মনে হয় যে এটা সমর্থন করবো, তখন তারা ভোট দিয়ে থাকে। কিন্তু একটা সরকার যখন বিরাট মেজরিটি নিয়ে আসছে, তার অন্য কোনো দলকে দরকারই নেই একটা বিল পাস করাতে গেলে, সেটা যা খুশি হোক। স্পেশাল মেজরিটি মানে যে কোনো সংবিধানে যা ইচ্ছা, বেসিক স্ট্রাকচার বাদ দিয়ে যা ইচ্ছা পাল্টে দেওয়া যায়। এই যে সংবিধানে 370 ধারা উঠলো, এটা কিন্তু এত সহজ ছিল না। আমি আসছি বিষয়টাতে। স্পেশাল মেজরিটিটা বোঝার খুব প্রয়োজন। দুটো শর্ত পালন হলে তবে এটা হয়। যতজন মোট সদস্য তার অর্ধেকের বেশি হতে হবে, আবার সেদিন যারা ভোট দিচ্ছে তার 2/3 হতে হবে। এটা হচ্ছে স্পেশাল মেজরিটি। এবার আরেকটা জিনিস হয় স্পেশাল মেজরিটির সাথে, আরেকটা জিনিস হয়, সেটা কি? ধরা যাক সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই সংক্রান্ত কোনো বিষয়ে পাল্টানোর প্রয়োজন হয়েছে, যেখানে রাজ্যের স্বার্থ জড়িত আছে। রাজ্যের স্বার্থ জড়িত আছে, সেরকম কোনো বিষয়ে চেঞ্জ করার ঘটনা ঘটছে। তখন স্পেশাল মেজরিটিতে তো পাস হতেই হবে, দুটো কক্ষেই স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে। এরকম নয় যে লোকসভাতে স্পেশাল মেজরিটি হলো, এখানে সিম্পল হলো, এরকম নয়। স্পেশাল মেজরিটি মানে দুটো কক্ষেই স্পেশাল মেজরিটি, এটা এত সহজ নয়। আর যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেমন ধরা যাক সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি থাকবেন, এটা একটা ফেডারেল প্রভিশনের মধ্যে পড়ে। আমি আসছি সে কোন কোনগুলো ফেডারেলের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা পাল্টানো বা কিছু নিয়ম পাল্টানো হবে, তখন স্পেশাল মেজরিটি পাস হতে হলো দুটো কক্ষে। তারপর সেটা চলে যায় রাজ্য বিধানসভাতে, বিভিন্ন রাজ্যের বিধানসভাতে সেটা চলে যায়। এবং যতগুলো স্টেট আছে তার অর্ধেক স্টেটকে এটা বিলটা পাস হতে হয়। সেখানে সিম্পল মেজরিটিতে হয়, সেখানে স্পেশাল মেজরিটি লাগে না। কিন্তু অর্ধেকের বেশি স্টেটকে এই বিলটা পাস করাতে হয়, তবে সেটা পাল্টানো যাবে। ঠিক আছে, এটাও একটা টাইপের স্পেশাল মেজরিটি, মানে যে ক্ষেত্রে রাজ্যগুলোর কিছু স্বার্থ জড়িত থাকে। আরো অনেক জিনিস আছে যেখানে রাজ্যের স্বার্থ জড়িত, সেইগুলোতে রাজ্যগুলোকেও তো সম্মতি প্রয়োজন। সুতরাং অর্ধেক অর্ধেক রাজ্যের সম্মতি সেখানে অবশ্যই লাগে। যদি অর্ধেক রাজ্যে সেখানে পাস না হয়, ধরা যাক 15টা রাজ্যে আমাদের পাস হতেই হবে, 15টা রাজ্যে যদি পাস না হয়, তাহলে বিলটা ল্যাপস হয়ে যাবে, কারণ সেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্বার্থ জড়িত আছে। তো এই হচ্ছে স্পেশাল মেজরিটির মূল বিষয়গুলো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি কোনো বিল দুটো সভাতে পাস হওয়ার পরে, দুটো সভাতে পাস হওয়ার পরে সেটা চলে যায় কার কাছে? সেটা চলে যায় প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে চলে যায়। রাষ্ট্রপতি যদি সেই বিলে সই করেন, তবে সেই বিলটা আইনে পরিণত হয় বা অ্যাক্ট। প্রথমে থাকে বিল, তারপরে হয় অ্যাক্ট বা আইন। তো রাষ্ট্রপতিকে সই করতে হয়। এবার রাষ্ট্রপতির ক্ষমতা আছে, রাষ্ট্রপতি সই করতে পারেন, না করতে পারেন, ফেলে রেখে দিতে পারেন, পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। কিন্তু যখন এই সংবিধান সংশোধন বিল হয়, 368 নম্বর ধারার যে বিল, সেই বিল যখন স্পেশাল মেজরিটিতে পাশ হয়ে আসছে সমস্ত জায়গাতে, রাষ্ট্রপতি এখানে সই দিতে বাধ্য। এখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। স্পেশাল মেজরিটির ক্ষেত্রে বা আমাদের সংবিধান সংশোধন বিল, যেটা সংবিধান সংশোধন বিল যদি পাশ হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি সেখানে সই করতে বাধ্য। উনি ভেটো ইউজ করতে পারেন না, কোনো রকম ভেটো এখানে কাজ করবে না। ঠিক আছে, এটা সংবিধান সংশোধন বিলের ক্ষেত্রে হয় আর মানি বিলের ক্ষেত্রে হয়। মানি বিল সম্পর্কে ডিটেলসে বলবো পার্লামেন্ট যখন পড়াবো, মানি বিল। এবং এই দুটোর ক্ষেত্রে রাষ্ট্রপতি সই দিতে বাধ্য। ঠিক আছে, তো এই হচ্ছে স্পেশাল মেজরিটির প্রসেস। এবার সিম্পল মেজরিটি বা এই ধরনের বিষয়গুলো একটু বলবো।
আশা করছি এখানে এগুলো বোঝা গেছে। কারো কিছু সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার যা মূল জায়গাটাই হচ্ছে স্পেশাল মেজরিটি, বিষয়টা কি সেটা জানা। ঠিক আছে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে পারেন, আমি আরেকবার বলে দেব। এবার হচ্ছে আমাদের সংবিধানে 368 তো হচ্ছে স্পেশাল মেজরিটি চাই। 368-র বাইরেও অনেক কিছু পাল্টাতে গেলে যেটাকে আমরা বলি সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটিটা কি? ওই যতজন উপস্থিত ছিলেন সেদিন তাদের অর্ধেকের বেশি ভোট দিলেই চলবে। ঠিক আছে, ধরা যাক সেদিনে তো ওই যেটা বলছিলাম যে 300 জন ছিলেন, 300 জনের মধ্যে যদি 150-এর বেশি কেউ ভোট পেয়ে যায় ওই বিলটা, তাহলে সেই বিলটা পাশ হয়ে গেল। ধরা যাক পশ্চিমবঙ্গের নাম বাংলা করা হবে, নাম পাল্টানো হবে। তো সেই যেদিন পার্লামেন্টে বিলটা গেল, সেদিনে 300 জন ছিলেন, তাদের মধ্যে 150 জনের বেশি যার যে ভোট দিলেই পাশ হয়ে গেল। আর যদি এরকম হয় 150 জন পজিটিভে দিয়েছে আর 150 জন দিয়েছে নেগেটিভে, তখন কি হবে? এটা কারো জানা আছে? স্পিকার একটা ভোট দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্পিকার যিনি চেয়ারম্যান, লোকসভার যিনি চেয়ারম্যান, আমি এটা লোকসভার কথাই বলছি কারণ 300 জন মেম্বার তো রাজ্যসভাতে হয় না। স্পিকারের হচ্ছে কাস্টিং ভোট, যখন ড্র হয়ে যায় তখন স্পিকার ভোট দেন। স্পিকার তাহলে যেখানে দেবেন তাহলে সেই দিকে চলে যাবে ভোটটা। স্পিকার প্রথমে ভোট দেন না, স্পিকার ভোট দেন না, তার ভোটটাকে রেখে দেওয়া হয় সাইডে। যখনই ড্র হয় তখন স্পিকার ভোটটা দেন। ঠিক আছে, তো যাই হোক, সিম্পল মেজরিটি। ছিল হ্যাঁ স্যার, বলছি যে সাধারণত আমাদের দেশের রাষ্ট্রপতি যে সরকার কেন্দ্রতে থাকে, তিনি সাধারণত আমাদের রাষ্ট্রপতিকে মনোনয়ন করে থাকেন এবং তিনি রাষ্ট্রপতি হন। এরকম কি স্যার আমাদের ভারতের ইতিহাস কোনোদিন হয়েছে যে কোনো বিল সরকার উত্থাপন করেছে, দুটো পক্ষে পাস হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতি আটকে দিয়েছে, সই হ্যাঁ, করেনি? হয়েছে। পোস্ট অফিস বিলের ক্ষেত্রে হয়েছিল, পকেট ভেটো ইউজ করেছিলেন রাষ্ট্রপতি। পোস্ট অফিস বিল ওরকম হয়েছিল, একবারই হয়েছিল। ঠিক আছে, সেটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তখন স্যার সরকারে কারা ছিল আর রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি সম্ভবত জৈল সিং ছিলেন। না, তবে ওটা প্রাইভেট মেম্বার বিল ছিল, ওটা মানে সরকারি পক্ষের বিল ছিল না, প্রাইভেট মেম্বার বিল ছিল। তো ওটা উনি ওই পকেট ভেটো ইউজ করেছিলেন, জাস্ট ফেলে রেখে দিয়েছিলেন। পোস্ট অফিস বিলের ক্ষেত্রে জ্ঞানী জৈল সিং সম্ভবত ছিলেন তখন, তো ওটা হয়েছিল একবার। সরকারের ক্ষেত্রে কি হয় আমি একটা বলছি। সরকারের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, সরকারের আমাদের যে প্রভিশনটা আছে আর্টিকেল 74, সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলেন। তা মন্ত্রিসভা মানে কি? মন্ত্রিসভা মানে সেই সরকার পক্ষের মন্ত্রীরা, ক্যাবিনেট যারা মিনিস্টার আছেন তারা, তাদের নির্দেশে রাষ্ট্রপতি চলতে বাধ্য। কোনো বিল রাষ্ট্রপতি ওরকম যে সরকার পক্ষ যে বিলটা আনছে, রাষ্ট্রপতি সেটাতে কিন্তু সই দিয়ে দেন। ঠিক আছে, সাধারণত তাকে এটা করতে হয়, তিনি তাদের কথা মেনে চলতে বাধ্য। এই কারণে আমরা তো বলে থাকি যে রাষ্ট্রপতি হচ্ছেন জাস্ট একজন রাবার স্ট্যাম্প, তার বাইরে বেসিক্যালি কোনো ক্ষমতা নেই, তিনি নামমাত্র ক্ষমতা ভোগ করে থাকেন। ঠিক আছে, আশা স্যার বলছিলেন যে প্রাইভেট মেম্বার বিল, ওটা স্যার কি? এই মাত্র বললাম, যেটা বিলটা যখন তোলা হচ্ছে, যারা তুলছেন, যদি সরকার পক্ষের কেউ বিল তুলে থাকেন, বিলটা প্রপোজ করলেন, তো কাউকে তো একটা বিলকে প্রপোজ করতে হবে যে এটা হোক, এটা আইন হোক। ধরা যাক কৃষি বিল, কৃষি আইন হয়েছিল, পরে কৃষি বিল যখন উত্থাপন হলো, কাউকে তো এটা উত্থাপন করতে হয়েছিল, এখানে সরকার পক্ষ করেছিল। যদি এটা সরকার পক্ষের বাইরে অন্য কেউ করেন, ওই 550 জনের ভেতর থেকে সরকার পক্ষের বাইরের কেউ করেন, তখন আমরা সেটাকে বলছি প্রাইভেট মেম্বার বিল। এই হচ্ছে ব্যাপার। তো সিম্পল মেজরিটি কিসের ক্ষেত্রে হয়? নতুন রাজ্য তৈরির ক্ষেত্রে হয়, যেটা এই মাত্র বলছিলাম। রাজ্য শুধু নাম পরিবর্তন নয়, নতুন রাজ্য তৈরি।
রাজ্যের সীমানা পরিবর্তন, নতুন রাজ্য তৈরি, অর্থাৎ আর্টিকেল 2 থেকে 4-এর মধ্যে কোনো কিছু, একমাত্র ওই আমাদের দেশের অংশ কোনো দেশকে তুলে দিতে গেলে যেটা হয়, যেটা বেরুবাড়ি ইউনিয়ন কেসে হয়েছিল, সেখানে বলা হলো যে আমাদের দেশের কোনো অংশ অন্য দেশকে তুলে দিতে গেলে তখন আর্টিকেল 360 অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা বাদ দিয়ে আর্টিকেল 2 থেকে 4-এর মধ্যে যা যা পড়ে, রাজ্যের নাম পরিবর্তন, নতুন রাজ্য তৈরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা সিম্পল মেজরিটিতে পাশ হলেই চলবে। অর্থাৎ জাস্ট অ্যান এক্সাম্পল, এখানে কোনো রকম অন্য কিছু বিষয় নয় বা কোনো কন্ট্রোভার্সি নয়। ধরা যাক ঠিক হলো যে গোর্খাল্যান্ড নামে নতুন রাজ্য তৈরি হবে, ধরা যাক, আমি আবারও বলছি, এখানে এখানে কোনো রকম মন্তব্য বক্তব্য কিছু নয়, জাস্ট অ্যান এক্সাম্পল। যদি মনে করা হয়, সেটা কিন্তু খুব সহজে করে দিতে পারে, পার্লামেন্ট মনে করলে সেটা করে দিতে পারে। এবার করে দিলে তারপরে কি হবে বা কি কি ব্যাপারটা, সেটা সেটা আলাদা বিষয় আসছে, বা সেখানে আন্দোলন হলো, যাই হলো, যেমন আমরা দেখেছি যে কৃষি বিল পাশ হলো, বিল পাশ হওয়ার পরেও সরকারকে ওটাকে, বিলটাকে, মানে যেটা আইনটাকে আর কি, ওটাকে বন্ধ করতে হলো। তো যাই হোক, সেটা পাশ হওয়ার পরেও হয়েছে। যদি এখানে ক্ষেত্রে হয়, মানে সিম্পল মেজরিটি যেগুলো আছে, নাম পরিবর্তন, নতুন রাজ্য তৈরি, তারা কিন্তু খুব সহজে এটা করে দিতে পারে, কোনো ব্যাপার নয়। এই আর কি সেকেন্ড শিডিউলে যেটা আছে, এক নম্বর হচ্ছে আর্টিকেল 2 থেকে 4-এর মধ্যে যা আছে সেটা সিম্পল মেজরিটিতে হয় পাস। আর কি হয়, রাজ্যের বিধান পরিষদ, বিধান পরিষদ সম্পর্কে কার কি জানা আছে একটু বলুন। স্যার, রাজ্যের আইনসভা যে কক্ষ আছে সেটা দুটো হয়, বিধান সভা আর বিধান পরিষদ। তো এরকম 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। হ্যাঁ, মানে আমাদের কেন্দ্রে যেমন লোকসভা আর রাজ্যসভা, তেমন রাজ্যগুলোতে বিধানসভা আর বিধান পরিষদ, অর্থাৎ একটা নিম্নকক্ষ একটা উচ্চকক্ষ। এই বিধান পরিষদরা সব রাজ্যে থাকে না। আমাদের পশ্চিমবঙ্গে ছিল, 1969 সালে এটাকে বাদ দেওয়া হয়েছিল। তো এই যে বিধানসভা পরিষদ, বিধান পরিষদ তৈরি বা বাদ দেয়া, এটাও সিম্পল মেজরিটিতে হয়, চট করে বাদ দিয়ে দেওয়া যায়। 1969 পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল বিধান পরিষদ, উচ্চকক্ষ যেটাকে বলা হচ্ছে, রাজ্যের উচ্চকক্ষ, সেটা ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে সিম্পল মেজরিটিতে। আবার ওই ভোটের পরে পরে, 21-এর ভোটের পরে পরে একটা কথা উঠেছিল যে বিধান পরিষদ আনা হবে, সেটা যদিও এখন চাওয়া পড়ে গেছে। বিধান পরিষদ আনা হলে না কি হতো, আনাই ভালো স্যার, কারো যেটা আইডিয়া স্যার আছে? এটা উচ্চ স্যার খরচ বেশি হতো স্যার, বেশি খরচ হবে, সময় ব্যয় হবে আর কি পরিবেশের হবে, বিরুদ্ধে হওয়ার ক্ষেত্রে। আর কি হবে? দুটো স্যার লাভ স্যার মাথায় আসছে না শোনা গেল না, জোরে বলুন। স্যার। একটা হতে পারে স্যার, এই যে উভয় পক্ষ বলে স্যার খরচের পরিমাণটা বাড়বে যে কোনো বিল উত্থাপনের সেটা ক্ষেত্রে। তো হলো, খরচের একটা পরিমাণ বিল বাড়লো, ঠিক আছে, আইনে সব ওকে। পরিণত হলে আর কি হতে পারে? স্যার বিলটাকে আইনে পরিণত করতে গেলে একটা সময় যাবে, এটা বিল একটা বিল পাস সভা করতে থাকলে সময় বেশি তাড়াতাড়ি লাগবে। হয়ে আর যেত। হ্যাঁ। আর আর স্যার মনে পড়ছে না। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে, আমরা জানি রাজ্যসভাতে যেমন 12 জনকে মনোনয়ন করতে পারেন রাষ্ট্রপতি, এই বিধান পরিষদেও এরকম 2 জনকে মনোনয়ন করা যায়। এবার ধরা যাক কেউ বিধানসভাতে, কেউ একজন ভোটে দাঁড়িয়েছেন, তিনি হেরে গেছেন, ভোটে দাঁড়িয়েছেন হেরে গেছেন, কিন্তু সরকার পক্ষ চাইছে তাকে মন্ত্রিসভায় আনা হোক। তখন কি হবে, তখন এই বিধান পরিষদ থেকে এই 2 জনের যে মনোনয়ন, তার মধ্যে তাকে মনোনয়ন করে দেওয়া হবে, দিয়ে তাকে নিয়ে চলে আসা হবে মন্ত্রিসভাতে। কি বললাম, বোঝা গেল? তাহলে উপনির্বাচন এরকম করা যায় স্যার, বিধান পরিষদ থেকে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেমনটা হয়েছিল 2014-তে,
এটা লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে হয়েছিল। যেমন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন প্রথমবার তখন রাজ্যসভা থেকে আনা হয়েছিল, ঠিক আছে, রাজ্যসভা থেকে আনা হয়েছিল। যাই হোক, আবার এই 2014-তে যখন ফার্স্ট বিজেপি যখন সরকারে আসে, অরুণ জেটলি সম্ভবত পাঞ্জাব থেকে দাঁড়িয়েছিলেন এবং হেরে গেছিলেন, কিন্তু তাকে অর্থমন্ত্রী করা হবে এরকম একটা ব্যাপার ছিল। তো তাকে তখন কি করা হলো, রাজ্যসভাতে মনোনয়ন দেওয়া হলো, দিয়ে লোকসভাতে, মানে লোকসভাতে নয়, মানে তাকে মন্ত্রিত্বে আনা হলো আর কি। তো এটা হচ্ছে একটা ফাঁক বা একটা প্রসেস বলা যেতে পারে। যদি কেউ ভোটে হেরে যায় তখন তাকে মন্ত্রিত্বে আনার জন্য এখানে একটা প্রসেসে আনা যেতে পারে। স্যার তার মানে যদি কেউ ইম্পর্টেন্ট ব্যক্তি হয়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা কেউ যদি ভোটে হেরে যায়, তাকে এখন উপনির্বাচন দিতে আসতে হচ্ছে, সেইটা আমি নাও করে ওই ফাঁকটা দিয়ে আনতে পারি, তাই মেবি তো? মেবি আনা যেতে পারতো। তো যাই হোক, এই প্রসেসে আনা হয়েছে, আগেও আনা হয়েছে বা এই প্রসেস হয়েছে, বা হতে পারে ভবিষ্যতেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। এই বিষয়টা বলছি আর কি, যে বিধান পরিষদের এই ব্যাপারটা থাকে বা আমাদের রাজ্যসভা থেকে ওই ব্যাপারটা করা হয়, ঠিক আছে। স্যার তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এটা তুলে দেওয়া হয়েছিল কেন? এই যে অতিরিক্ত ব্যয় যেটা আসছে, অতিরিক্ত ব্যয় এটা তো মানে মানে থাকার প্রয়োজন বিশেষত নেই কি, এটা মানে একটা বাধা, অতিরিক্ত বাধা, একটা বিল পাস চট করে করা যাবে না। তারপরে এর যে নির্বাচন প্রসেস আছে সেটা ঝামেলা প্রচুর, কারণ এখানে নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে, অনেকে অংশ নেয়, মানে যারা বিধানসভার সদস্য তারা তো আছেই, তাদের ভোটের একটা কাউন্ট থাকে, একটা ভ্যালু থাকে। আবার শিক্ষক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির সদস্য, এইসব একটা নানা রকম জটিল প্রসেস আছে এদের সদস্য নির্বাচনের, এবং ওই ওই বিষয়গুলো আসছে, আবার না স্যার, কিন্তু অতিরিক্ত ব্যয়ভার চলে কিন্তু আসবে। থাকলে তো স্যার এটা সুবিধে ছিল। কিসের সুবিধা? থাকলে তো স্যার ওটা তো একটা সুবিধা ছিল, ওই যে সুবিধাটা যেটা বললেন, এখন যেমন উপনির্বাচনের কেন মাধ্যমে ওরকম? আসতে ওটা হচ্ছে তো তখন ওটা কিন্তু ওই সরকারের, ওটা সরকারের একজনকে, সরকারের একজন দুজনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এত বড় একটা ব্যয়ভার বহন করা হবে এবং একটা বিল পাস হতে পারবে না, দিনের পর দিন পড়ে থাকবে, সেটা সেটা কি খুব ভালো? সামগ্রিক স্বার্থটা তো দেখতে হবে। তো এই কারণে এগুলো তুলে দেওয়া হয়েছে স্যার অধিকাংশ। আমাদের রাজ্যে ব্যয়টা কিন্তু বিরাট কিছু ফ্যাক্টর নয়। না না, আমাদের রাজ্যে তোমাদের রাজ্যে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে শুধু শুধু একটা বডি এক্সট্রা, শুধু শুধু অতিরিক্ত ব্যয়ভার, অতিরিক্ত শুধু ব্যয়ভার নয়, অতিরিক্ত সময় নষ্ট হবে, তাদের নানা রকম ব্যাপার আছে, তাদেরকে পেনশন দেয়, এগুলো এই কথাগুলো, এই কন্ট্রোভার্সিগুলো বিভিন্ন সময় ওঠে। এদেরকে বসিয়ে বসিয়ে হিউজ পেনশন দেওয়া হয় এবং প্রচুর ফেসিলিটি আছে এদের। আমি যেটা এইমাত্র বলবো বা এর পরে বিষয় যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে কি আছে, যারা এইসব জায়গাতে আছেন এরা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আছে সেকেন্ড শিডিউলে। এই যে হঠাৎ করে এদেরকে মানে এদের যদি বলা হয় যে এদের যে মান্থলি যে যেটা দেয়া হয় সাম্মানিক বলা যেতে পারে, সেটা ধরা যাক বাড়ানো হবে, সেটা চট করে বাড়িয়ে দেওয়া যায়, কারণ এটা সিম্পল মেজরিটিতে পাস হয় সেকেন্ড শিডিউলে। তো এদের তো সেই সুবিধাগুলো বেড়েই যাবে, বেড়েই যাবে, একটা অতিরিক্ত কোনো প্রয়োজনই নেই, শুধু শুধু এই সমস্ত জিনিস, অতিরিক্ত সরকারের ভার বাড়ানো, সময় নষ্ট করানো, এগুলোর তো প্রয়োজন নেই। এই হচ্ছে বিষয়, জটিল একটা ব্যাপার হয়ে যায় এটা এটা করতে গেলে। যাই হোক, তো এই এই এটার স্যার এই ব্যাপারটা কি স্যার সংবিধান রচনা থেকে, স্যার বলছি হ্যাঁ এই যে বিধান পরিষদ বা আমাদের রাজ্যসভার যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, এটা সংবিধান রচনার সময় থেকেই এরকম ছিল নাকি না সংবিধান পরিবর্তন করে না না আনা না হয়? না, এটা ছিল যে এটা সিম্পল মেজরিটি রাখা যেতে পারে বা তুলে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। পার্লামেন্টে যে প্রসেস, পার্লামেন্টে রুল অফ প্রসিডিওর, পার্লামেন্টে যে পদ্ধতিতে কাজ হয় সেটা সিম্পল মেজরিটি, মানে পদ্ধতিতে বলতে বিল পাস হওয়ার পদ্ধতি নয়, পার্লামেন্টে আরো অনেক প্রসিডিওর আছে, সেইগুলো রুলগুলো, নিয়মগুলো, সেগুলো কি চেঞ্জ করা যেতে পারে। পার্লামেন্টে ইংলিশ ভাষাটা ইউজ হবে কতটা সেটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে সেইটা, সিটিজেনশিপ
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিটিজেনশিপ, এটাও কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হতে পারে। অর্থাৎ সিটিজেনশিপ যেটা সিএএ যেটা বিল 2019-এ পাস হয়েছিল সেটা সিম্পল মেজরিটিতে পাস হয়েছিল। তো এইসব বিষয়ে সিম্পল মেজরিটিতে পাস হতে পারে। সেকেন্ড শিডিউল, ফিফথ শিডিউল আর সিক্স শিডিউল এটাও সিম্পল মেজরিটিতে পাস হতে পারে। তো এইসব জিনিসগুলো রয়েছে। আর স্পেশাল মেজরিটিটা বলেছি। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে লোকসভা বা বিধানসভাতে যে সমস্ত সদস্যরা মনোনীত হন বা নির্বাচিত হন, তাতে স্যার ওই যে স্যার লোকসভাতে উপস্থিত হতে হবে কতদিন, এরকম কোনো নির্দিষ্ট কোনো দিন বলা থাকে যে একটা বছরের মধ্যে নির্দিষ্ট কতদিন বলতে আপনাকে উপস্থিত থাকতে হবে? একটানা 6 মাস যদি উইদাউট এনি নোটিসে উপস্থিত না থাকেন তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। কারণ স্যার বিভিন্ন একটা উইদাউট থাকে তো এনি ওরা নোটিস, যায়ই না তো লোক। আচ্ছা, উইদাউট এনি নোটিস না, অনেকে আছেন যারা যান না, তাদের কারণ দর্শালে তারা না যেতে পারেন। কারণ হচ্ছে একটা পার্লামেন্টেরিয়ানের অনেক রকম মানে দায়িত্ব থাকে, দায়িত্ব অনেক রকম থাকে, অনেক রকম কাজ থাকে, সে মেবি সে নাও যেতে পারে। কিন্তু যদি কোনো নোটিশ ছাড়া 6 মাস টানা উপস্থিত না থাকেন তাহলে তার সদস্যপদটা অটোমেটিক্যালি চলে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে পার্টি একটা হুইপ বলে ব্যাপার থাকে, হুইপ ঠিক করে দেয় কারা কখন যাবে না যাবে। কারণ ইম্পর্টেন্ট বিল যখন আসে তখন মানে যেটা যারা অ্যাটলিস্ট যারা সরকার পক্ষে আছে তাদের উপস্থিত থাকতে হয়। বা ভোটাভুটির ক্ষেত্রে কোনো দল যদি বলে যায় যে আপনাকে আজকে আসতে হবে, তাহলে তাকে কিন্তু যেতে হয় যেখানে যখন ভোটাভুটি হয়। আচ্ছা স্যার, এইটা ঠিক আছে। এবার ধরা ঠিক যাক আছে। কেউ মন্ত্রিত্বে নেই, যারা মন্ত্রিত্বে আছে তাদের সবসময় প্রয়োজন হয়, যারা মন্ত্রিত্বে নেই, মন্ত্রিত্বে যারা নেই তারে সবসময় প্রয়োজন নাও হতে পারে। ঠিক আছে, সেটা যদি পার্টি যদি তাদের মানে অ্যালাউ করে তাহলে তিনি উপস্থিত নাও থাকতে পারেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। এই হলো। এবার কোন কোন ক্ষেত্রে এটা এটা সিম্পল মেজরিটি হলো। স্পেশাল মেজরিটি বলেছি, স্পেশাল মেজরিটি যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেমন ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটের কিছু চেঞ্জ হতে হলে স্পেশাল মেজরিটি লাগে। ডাইরেক্টিভ প্রিন্সিপালের চেঞ্জ হতে গেলে স্পেশাল মেজরিটির আগে। এবং যেটা সিম্পল মেজরিটি এবং স্পেশাল মেজরিটি উইথ কনসেন্ট অফ স্টেটে বলা নেই, বাকি সব কিছু করতে গেলেই স্পেশাল মেজরিটি লাগে। এবার হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস যেটা হচ্ছে স্টেট, বা আমরা বলতে পারি কনসেন্ট অফ স্টেট। রাজ্যগুলোর অর্ধেকের বেশি, যতগুলো রাজ্য আছে তার অর্ধেকের বেশি রাজ্যকে সম্মতি দিতে হবে আর স্পেশাল মেজরিটি থাকতে হবে। সেগুলো কোনগুলো? সেটা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন। প্রেসিডেন্টের যে ইলেকশন প্রসিডিওর সেখানে কিন্তু রাজ্য বিধানসভা তারাও পার্টিসিপেট করে, সুতরাং প্রেসিডেন্টের ইলেকশনে কিছু পাল্টাতে গেলে স্পেশাল মেজরিটি প্লাস এটা লাগবে। আর কিসে লাগবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কিছু যদি চেঞ্জ করতে হয় সেটা, ইউনিয়ন আর স্টেটগুলোর মধ্যে যদি কিছু ক্ষমতা, অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে ক্ষমতা যেগুলো দেয়া আছে, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এইগুলো যদি কিছু পাল্টাতে হয় তাহলে স্পেশাল মেজরিটি প্লাস কনসেন্ট অফ স্টেট লাগবে। 7 শিডিউলে যেটা আছে, 7 শিডিউলে মধ্যে যা কিছু সেগুলো সব এর মধ্যে আসছে। রিপ্রেজেন্টেশন, রাজ্যের যে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন অর্থাৎ রাজ্যসভার যে বিষয়, সে রাজ্যসভার বিষয়ে কোনো কিছু যদি পরিবর্তন করতে হয় তাহলে এটা লাগবে। অর্থাৎ এই বেসিক্যালি 7 শিডিউলের কথাই আসে, কারণ 7 শিডিউলেই ওই লিস্টগুলো বলা আছে যে স্টেট লিস্টে কি থাকবে, সেন্ট্রাল লিস্টে কি থাকবে, আর কনকারেন্ট লিস্টে কি থাকবে, এইগুলো বলা আছে। স্যার স্টেটে রয়েছে স্যার, এখানে স্যার ওই সম্মতিটা বা সম্মতিটা কে প্রদান করে? প্রাইম আমাদের স্টেটের মিনিস্টার না? লেজিসলেচার, স্টেটের লেজিসলেচার, স্টেটে পাস হতে হবে। সম্মতি হ্যাঁ মানে স্যার, হচ্ছে বলছি বিল পাস হতে স্টেট। হবে, বিলটা পাস হতে হবে বিধানসভাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, এবং বিধানসভাতে যখন পাস হবে তখন সিম্পল মেজরিটিতে হলেই হবে, স্টেটে স্পেশাল মেজরিটি লাগে না। স্যার এই ইডব্লিউএস এর যে কনসেপ্টটা ওটা কি আমাদের এখানে পাস হতে হবে তারপরে হবে এরকম কিছু ব্যাপার? কোনটা? ইডব্লিউএস? হ্যাঁ, ই- ইডব্লিউএস তে তো হ্যাঁ হ্যাঁ ইডব্লিউএস এর ক্ষেত্রে পার্লামেন্টে অলরেডি ওটা পাস হয়েছে, 103rd অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এবার ওটা রাজ্যে লাগু হওয়ার ক্ষেত্রে প্রসেসটা রয়েছে। ঠিক আছে, রাজ্যে লাগু হওয়ার ক্ষেত্রে প্রসেসটা রয়েছে, বা কোন কোন ক্ষেত্রে সেটা লাগু হবে সেগুলো একটা ব্যাপার রয়েছে। কিন্তু ওটা পাস হয়েছে মানে সারা দেশেই সিস্টেমটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। পার্লামেন্ট তো ওটা পাস করে দিয়েছে অলরেডি, মানে অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্টে। কারণ অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে এই কারণে, এটা বলা ছিল যে সংরক্ষণ 50%-এর বেশি হবে না। ইডব্লিউএস যখন 10% করা হচ্ছে তখন সেখানে অলরেডি 60%-এর উপরে চলে গেছে, কারণ ওবিসি ছিল, তার সাথে এসটি এসসি অলরেডি ছিল, তার সাথে আরো 10% অ্যাড হয়ে 60%-এর উপরে চলে গেছে। সেই জন্য এটা অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয়েছিল, অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা। আরেকটা বিষয় বলছিলাম যেটা খুব ইন্টারেস্টিং, এখানে এইগুলো হচ্ছে, এইগুলো কনসেন্ট অফ স্টেট আর স্পেশাল মেজরিটি এগুলো লাগে। সেটা হচ্ছে ওই যেটা আপনাদের অলরেডি বলেছি, কোনো একটা ক্লাসে হয়তো বলেছিলাম, সেটা হচ্ছে আধার। আধার বিল যখন আসে, আচ্ছা এটা বেসিক্যালি একটা মানি বিল হিসেবে উপস্থিত হয়েছিল, আমি মানি বিলের বিষয়টা একটু বলিনি। মানি বিল মানি বিলটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বিল। বিল নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমি পার্লামেন্টের বিষয় যদিও এটাকে পাশ করানোর জন্য একটা প্রসেস নেওয়া হয়েছিল আর কি, সেটা বলতে গিয়ে এটা বলবো। মানি বিলটা আমি এখানে বলে দিচ্ছি। মানি বিলের কথা বলা আছে 110 নম্বর আর্টিকেলে। আর্টিকেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই মানি বিলটা প্রথমত এটা শুধুমাত্র পার্লামেন্টে, লোকসভাতেই উপস্থাপন করা যায়, শুধুমাত্র লোকসভাতে। রাজ্যসভাতে এই বিলটা তোলা যায় না, অর্থাৎ ফার্স্ট টাইম, প্রথমবার যখন এটা উপস্থাপিত হবে তখন সেটা লোকসভাতেই হবে। রাজ্যসভাতে মানি বিল ওঠে না, তোলা যায় না প্রথমে। তো লোকসভাতে এটা প্রথমে পাশ হলো। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে, প্রথমত একটা বিল যখন আসছে, সেই বিলটা মানি বিল কিনা সেটা ঠিক করবেন লোকসভা স্পিকার। যেই বিলটা আসছে সেটা মানি বিলের একটা আলাদা গুরুত্ব রয়েছে, তো সেটা সেই বিলটার মধ্যে মানি বিল সংক্রান্ত কিছু বিষয় আছে কিনা, বা সেটা মানি বিল কিনা সেটা ঠিক করবেন লোকসভা স্পিকার। তো লোকসভা স্পিকার ঠিক করলেন যে এটা মানি বিল, লোকসভাতে সেটা পাশ হলো, পাশ হয়ে যাবে রাজ্যসভাতে। এখন রাজ্যসভার এই মানি বিলের ক্ষেত্রে কোনো পাওয়ার নেই। রাজ্যসভা যদি এটা পাশ নাও করে, 14 দিনের মধ্যে লোকসভাতে এটা ফেরত পাঠাতে হয়, পাশ করে বা না করে। এবং এই বিলটা লোকসভাতে তো পাশ হয়ে গেছে, রাজ্যসভা পাশ করেছে কি করেনি কোনো কোনো কিছু যায় আসে না, এটা চলে যাবে তারপরে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট এই মানি বিলে সই করতে বাধ্য। একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এইমাত্র বলছিলাম, সংবিধান সংশোধন, এটা যদি পাশ হয় স্পেশাল মেজরিটিতে, সেটা প্রেসিডেন্ট সই করতে বাধ্য। মানি বিলের ক্ষেত্রেও প্রেসিডেন্ট সই করতে বাধ্য। কারণ মানি বিল যখন তোলা হয়েছিল, তোলারও আগে এখানে প্রেসিডেন্ট অলরেডি সম্মতি দিয়েছিলেন যে এটা উপস্থাপন করা হোক। সেই কারণে প্রেসিডেন্ট এখানে সই করতে বাধ্য। তাহলে ব্যাপারটা কি হলো, রাজ্যসভার কোনো ক্ষমতা নেই মানি বিল পাশ করাতে গেলে, এবং পুরোপুরি ক্ষমতাটা রয়েছে লোকসভার। আর স্পিকার ঠিক করেন এটা মানি বিল কিনা। তো স্পিকারের একটা বড় ভূমিকা আছে, কারণ তিনি যদি বলে দেন যে এটা মানি বিল নয়, তাহলে সেটা সাধারণ বিল হিসেবে উপস্থাপিত হবে, এবং সেটাও বাধ্যতামূলকভাবে রাজ্যসভায় পাশ হতে হবে। কিন্তু মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভায় পাশ না হলেও চলে। এইবার হলো কি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছিল, আধার বিল। আধার বিল যখন আসে,
সম্ভবত 2014তেই বা 2015তে সম্ভবত এসেছিল, 2015তে আধার বিল 2015তে এসেছিল। তো সেই সময় বিজেপি প্রথমবার সরকারে এসছে, তখন রাজ্যসভাতে বিজেপির মেজরিটি ছিল না, লোকসভাতে তো ছিলই, সেই জন্য ক্ষমতা এসেছিল, কিন্তু রাজ্যসভায় মেজরিটি ছিল না। তো এটা রিস্ক ছিল, আধার বিলকে যদি সাধারণ বিল হিসেবে উপস্থাপন করা হয় তাহলে লোকসভাতে পাশ নাও হতে পারে। তখন এরা কি করলো, তখন আধার বিলটাকে মানি বিল বলে উপস্থাপন করলো। লোকসভার যে স্পিকার আছে সে এই দলেরই লোক, অসুবিধা নেই, লোকসভা স্পিকার বললো এটা মানি বিল, লোকসভাতে পাশ হয়ে গেল, কারণ সরকার আছে, তাদের দল আছে, তাদের দলেরই সংখ্যা বেশি, তারা পাশ করে দিল। রাজ্যসভার কোনো কিছু প্রয়োজন হলো না, রাজ্যসভা সম্মতি দিল কি দিল না কোনো ব্যাপার নেই, প্রেসিডেন্ট সই করতে বাধ্য করে দিল, পাশ হয়ে গেল আধার বিল। যদিও পরে কেস হয়েছিল, কেসে সুপ্রিম কোর্ট কিছু রায় দেয়, সেখানে বলেছিল যে না ঠিক আছে, এটা মানি বিল হিসেবে উপস্থাপন করা যাবে, যেহেতু এটা খুব গুরুত্ব রয়েছে, একটা ইম্পর্টেন্ট একটা বিল ছিল। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে রাজ্যসভা যেহেতু পাওয়ার থাকে না, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মানি বিল কেন আলাদা সেটা বলছি। মানিটা কার? মানিটা কার? সাধারণ জনগণ, সাধারণ জনগণের মানি। তো মানি বিল যখন আসছে, অর্থ সংক্রান্ত বিল কোনো কিছুর, এই যে লোকসভা হচ্ছে সাধারণ মানুষ, লোকসভার যে 550 জন আছে তাদেরকে নির্বাচন করে পাঠিয়েছে সাধারণ মানুষ। সুতরাং সাধারণ মানুষের টাকা কিভাবে ইউজ হবে সেটা লোকসভার যারা প্রতিনিধি, যারা সাধারণ মানুষ তো যেতে পারে না লোকসভাতে ভিড় করে সবাই মিলে একটা ঘরে, ইটস নট পসিবল। তাহলে প্রতিনিধি যারা আছে লোকসভাতে, সাধারণ মানুষের প্রতিনিধি যে 550 জন, তারা যেটা ঠিক করবে সেটাই মানি বিলের ক্ষেত্রে ফাইনাল। সেখানে রাজ্যসভার কোনো হিসাব মতো থাকে না কিছু বলার। এই কারণে লোকসভা পাওয়ারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আসলে এগুলো কিছুই নয়, এই যে কিছু দিক থেকে এটা আইনের ফাঁক বলা যেতে পারে, যে কোনো একটা সরকার অবশ্যই সেটা মানি রিলেটেড হতে হবে। এই যে স্পিকার হঠাৎ করে বলে দিল এটা মানি বিল, সুপ্রিম কোর্টে তো যাওয়ার জায়গা রয়েছে, সুপ্রিম কোর্ট যদি ফাইনালি সুপ্রিম কোর্টে যদি কেস হেরে যায় তাহলে হয়ে গেল মানি বিল টানি বিল, পাকামো চলবে না। কিন্তু অ্যাটলিস্ট কিছু একটা রিলেশন মানির সাথে থাকতে হবে, তবে সেটাকে মানি বিল হিসেবে উপস্থাপন করা যায়। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই মানি বিল, যেটা অর্থ সংক্রান্ত অবশ্যই, তবে ফাইন্যান্সিয়াল বিল অনেক রয়েছে, মানি বিল ফাইন্যান্সিয়াল বিলের কিছু তফাৎ রয়েছে, খুব সামান্য সূক্ষ্ম কিছু তফাৎ রয়েছে। তো যেহেতু এটা সাধারণ মানুষের অর্থ, সেই কারণে এরকম একটা সিস্টেম করা হয়েছে। ওকে, স্যার আধার বিলটাকে তাহলে স্যার মানি বিল হিসেবে কিভাবে দেখালো ওরা? বেসিক্যালি কি ছিল আধার বিলে? আধারটা বেসিক্যালি কি হয়, আমাদের যে সরকারি স্কিম, মানে সুপ্রিম কোর্টও যেটা রায় দিয়েছে ফাইনালি, আধারটা ম্যান্ডেটরি নয় সব জায়গাতে, কিন্তু যেগুলো গভর্নমেন্ট স্কিম রয়েছে, সরকারি স্কিম, সেই ক্ষেত্রে আধারটা বাধ্যতামূলক। কারণ এখানে কি হচ্ছিল, আধারের তো সুবিধাগুলো রয়েছে। ধরা যাক একটা ব্যক্তি, তিনি মারা গেছেন অলরেডি, তার নামে রেশন তোলা হচ্ছে, এরকম আছে অনেকে, বা বেনামে, মানে তিনি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য নন, তার নাম হয়ে রয়েছে সেখানে, তিনি অর্থটা পেয়ে যাচ্ছেন কেউ না কেউ। যখনই আধারটা লিঙ্ক করে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে এই ব্যক্তিটা তো মারা গেছে, তাহলে এর তো পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে পাবলিক মানিটা কিন্তু বেঁচে যাচ্ছে। কি বলছি বোঝা গেছে? তো এই সব সেক্টরের জন্য এটাকে মানি বিলটা হিসেবে এটা বের করে নেওয়া গেছে, সম্ভব হয়েছে। ওকে, শুধুমাত্র খুব ইম্পর্টেন্ট জায়গা এবং যেটা সরকারি স্কিমের ক্ষেত্রে ছাড়া আধারটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা সুপ্রিম কোর্টের রায়েতেই বলা রয়েছে। কারণ এটা নিয়ে কেস হয়েছিল, স্বাভাবিক কেস হবে যে আধারটা তো, মানে এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল যখন এটা আসে প্রথম, যে যেহেতু এখানে বায়োমেট্রিক ডেটা আছে, এটা লিক হয়ে যেতে পারে।
অসৎ ব্যক্তির হাতে পড়তে পারে, এরকম বিষয়ে কন্ট্রোভার্সি এসেছিল বা এটাকে বন্ধ করানোর চেষ্টা করা হয়েছিল বিভিন্নভাবে, যারা বিরোধী ছিল বিরোধিতা করেছে। তো ফাইনালি সুপ্রিম কোর্ট, স্যার আপনি যে বললেন স্যার ওই যে আধার কার্ডের মাধ্যমে কে কিভাবে মারা গেল সে কি করে বোঝা যাবে? কেউ যদি কি মারা যায় কোনো ব্যক্তি, হ্যাঁ তা তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে কিভাবে বোঝা যাবে? বায়োমেট্রিক তো, আধার আধার যখন লিঙ্ক থাকছে সেখানে তাকে তো এসে হ্যাঁ, ছাপটা বায়োমেট্রিক দিয়ে দিতে হচ্ছে, বায়োমেট্রিক লিঙ্ক আছে তো, তো সেই ব্যক্তিটা যখন আধার লিঙ্ক হচ্ছে, তার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ না করলে হ্যাঁ মনে হয় সেটা তখন আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ, বিরোধ হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্টটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ লাগবে। কি, ফিঙ্গারপ্রিন্ট তো দিতেই পারছে না সেই ব্যক্তি, দিতে পারছে না, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা তার আচ্ছা জায়গায় যদি ঠিক অন্য আছে। কেউ দেয় সেটা আইনত অপরাধ। খুলবেই না তো, সেটা তো ম্যাচও করবে না, ম্যাচই করবে না। ম্যাচ না করলেই তো ধরা পড়ে যাবে তখন, কারণ আমার বায়োমেট্রিক, আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে তো বাকি কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে না। ঠিক আছে স্যার। ওকে, তো এই হচ্ছে বিষয়। এগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড আছে, একদমই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রচুর বিল পাস হয় আমাদের পার্লামেন্টে, একটু যখনই সেশনে থাকে বিল পাস হয়, নতুন কিছু না কিছু তো করতে হয় সরকারকে, বিভিন্ন বিষয়ে নানা রকম বিল পাস হয় আসে। তো এইসব বিষয়গুলো সবসময় চলতে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়লেই এগুলো জানা যায়, আরো অনেক কিছু জিনিস নিয়ে এগুলো হয়, চলতেই থাকে কোনো কোনো সময়। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমি বলেছিলাম আর্টিকেল 44, সেটা নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছে। এবার ইম্পর্টেন্ট বিলগুলো এরা বিভিন্ন সময়ে পাশ করে, সরকার তাদের সুবিধাজনক সময় নানা রকম বড় বড় বিলগুলো নিয়ে আসে, সেটা সরকারের নিজস্ব পলিসি, সে তার মতো আনে, কিন্তু নানান সময় নানা রকম বিল পাস হতেই থাকে, ঠিক আছে, অর্থনৈতিক ডিসিশন আসতে থাকে, বিল পাস হতে থাকে, এগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড জানলে সেটা আরো বেশি ইন্টারেস্ট পাওয়া যায় বা বিষয়গুলো সম্পর্কে আরো বেশি জানা যায়, একটু খোঁজ রাখলেই এগুলোর সাথে রিলেট করা যায় এবং খুব ইন্টারেস্টিং বিষয় প্রত্যেকটা। ওকে স্যার অধিবেশন কবার বসে? দুবার না তিনবার? দুবারই তো জানি, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন, তা বাদে আর কি? না, একটা হচ্ছে শীতকালীন অধিবেশন বসে, যেটা হচ্ছে ওই ফেব্রুয়ারি থেকে, যেটা বাজেট অধিবেশন যেটা বলা হয়, ঠিক আছে, বাজেট সেশন যেটা, সেটা বসে। আর একটা হচ্ছে মাঝে একটা সেশন হয়, নামটা হচ্ছে বলছি, একটা হচ্ছে বাদল অধিবেশন যেটা এই বর্ষার সময় যেটা চলছে, আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন, ঠিক আছে, তারপরে যেটা বাজেট অধিবেশনটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে, এক মাস করে গ্যাপ থাকে, ঠিক আছে, 3 মাস চলে, একটা সেশন যখন চলে 3 মাস চলে, মাঝখানে 1 মাস গ্যাপ থাকে, আবার পরে 3 মাস চলে, যেমন জানুয়ারিটা গ্যাপ থাকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হলো, হওয়ার পর মেতে গ্যাপ থাকলো, জুন জুলাই আগস্ট বাদল অধিবেশন হলো, সেপ্টেম্বর অফ থাকলো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে শীতকালীন অধিবেশন, ঠিক আছে, এরকম 3টে অধিবেশন বসে এবং 1 মাস করে গ্যাপ থাকে, এবং আমাদের সংবিধানে যেটা বলা আছে যে ম্যাক্সিমাম গ্যাপ থাকবে 6 মাস, তার বেশি গ্যাপ কখনোই হবে না, অর্থাৎ এটা তো ডাকার ক্ষেত্রে একটা বিষয় থাকে যে প্রেসিডেন্ট ডাকেন, অধিবেশনটা ডাকেন প্রেসিডেন্ট, বন্ধও প্রেসিডেন্টই করেন নোটিশ দিয়ে, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম গ্যাপ পিরিয়ডটা যেন 6 মাসের বেশি না হয়, এইটুকু আমাদের সংবিধানে বলা আছে। 3টে অধিবেশন হয়, সারা বছরে 3টে অধিবেশন হতেই হয়। স্যার স্যার একটা প্রশ্ন ছিল, যখন স্যার 3টে অধিবেশন স্যার টানা 1 মাস গ্যাপ টানা 3 মাস হচ্ছে, এই টানা 3 3 মাস মাসের হয় মধ্যে না, স্যার ওই টানা 3 মাস হয় না, বিভিন্ন সময় কম বেশি থাকে, মানে ওটা আগে থেকে নোটিশ দিয়ে কবে হবে, কোন টাইমে হবে, কতদিন পর্যন্ত ডিউরেশনে হবে, সেটা নোটিশ দেওয়া হয়, প্রত্যেক দিন হয় না। স্যার স্যার ধরুন স্যার আমরা জানি কি যে স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ওনার দায়িত্বটা পালন করে, কিন্তু স্যার যদি স্যার কোনো স্পিকার ধর শরীর খারাপ হলো, কোনদিন 10-12 দিন আসতে পারবেন না, হ্যাঁ, তখন স্যার তাহলে অধিবেশনটা কে চালাবে? তখন অধিবেশন চালানোর জন্য 11 জনের একটা প্যানেল থাকে, যারা সিনিয়র মোস্ট হয় তারা এসে চালায় অধিবেশনটা, ঠিক আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে যে সিনিয়র মোস্ট ব্যক্তি থাকে সেই চালায়, অনেকজন থাকে, 11 জন একটা প্যানেল থাকে, হতেই পারে এরকম অনেকে আসলো না, তখন ওই 11 জনের মধ্যে থেকে যে সিনিয়র মোস্ট হবে থাকে সে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার আজকে যেটা বললেন সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি আর সিম্পল মেজরিটি। হ্যাঁ, এবার যেটা মানে যেটা শুরু হলো ক্লাসটা কি, এবারে যেটা 368টা যখন আমাকে লাগু করতে হচ্ছে তখন সেটা স্পেশালে চলে যাবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, যখন সিম্পল মেজরিটি বলা হচ্ছে তখন সেটা 368 করা হচ্ছে না, 368 মানেই হচ্ছে স্পেশাল মেজরিটি।
ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।